ঘড়িতে বাজে ওই ২:৩০ মানে দুপুর ২:৩০। এখন ভাবলাম একটু ক্যানিং যাব, কারণ ওই রাত্রে একটু পুজো দিতে যাব। তাই কিছু ফুল আনতে যাওয়ার আছে, আর ভাবলাম এই সুযোগে বর্মশাইকে একটু সারপ্রাইজ দেবো। এই সুন্দর কুর্তিটা আমি পরে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে বলো একটু কমেন্টে জানিয়ে। তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ এখান থেকে বেশ অনেকটা আমাকে যেতে হবে। ট্রেন এখন নেই, যাব একটু গাড়িতে, এই অটোতে উঠে গিয়েছি। এবার যাব ক্যানিংয়ে। ক্যানিংয়ে আমাদের সব রকমের কাজ একটু সারা হয়। এই যে দেখো, এখন আমি ক্যানিংয়ে পৌঁছে গিয়েছি। এবার যাব ওই ফুলের দোকানে। ফুলের দোকানে এসে তো এই মুকুটটা দেখে আমি চোখই ফেরাতে পারছিলাম না। ভাবছিলাম মুকুটটা আমি কখন নেব। আর কি আর করা যাবে, বর্মশাইয়ের জন্য তো একটু অপেক্ষা করতেই হবে, নাহলে হবে না। আর এদিকে দেখলাম এই এক গুচ্ছ ভালোবাসা, মানে গোলাপ ফুল। গোলাপ ফুল কার কার না প্রিয় বলুন। ভাবলাম এখান থেকেই দুটো ফুল নেব, নিয়ে বর্মশাইকে একটু সারপ্রাইজ দেবো। তাই একটু খোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার দ্বারা আর খোলা হয়ে পারেনি। আমি ওনাকেই দিয়েছিলাম একটু খুলে দিতে। এই দেখো, এখানে আমার দুটো গোলাপ ফুল খুব সুন্দরভাবে ব্রাঞ্চ করে দিয়েছে। এবার বর্মশের সঙ্গে দেখা করব। ওর সঙ্গে দেখা করে ওর মুখটা দেখে মনে হলো না যে ও খুশি হয়েছে না রাগ হয়ে আছে, ভগবানই জানে। সে যাই হোক, জোর কদমে এবার চলে এলাম ফুলের দোকানে। ফুলের দোকানে এসে ফুলের মালাগুলো নেওয়ার পালা। ওকে বলছিলাম তুমি একটু ভিডিও করে দাও, তাই ও একটু ভিডিও করে দিচ্ছিল। এই এখানে দুটো মালাকে জুড়ে একটা বড় মালা করে দেওয়া হচ্ছিল, আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঝুড়ি ঝুড়িরও মালা ছিল। এদিকে বরমশাই বসে আছে, এই ভিডিও করছি দেখো মুখখানের অবস্থা দেখো। তারপর আমি সমস্ত ফুলগুলো নিচ্ছিলাম। ওই ফুলের মধ্যে ছিল জবা ফুলের মালা, রজনীগন্ধার মালা, আকন্দর মালা, পদ্ম ফুল, মুকুট, মানে যা যা ফুলের পুজোর জন্য লাগে। আর এদিকে দেখো কতটা মেক করে এসছে। সব ফুলগুলো আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলো বাড়ির দিকে রওনা দিই। কিন্তু বাড়ির দিকে তো রওনা দিলে হবে না, একটা ছোট্ট কাজ আছে। তাই একটু আবদার করলাম, ও একটু জল খাবো বলে একটু দাঁড়ালাম। দাঁড়িয়েই যখন বড়মশাইকে সারপ্রাইজটা দিলাম, ওর মুখখানা দেখো, যেন ওর জীবনে প্রথমবার না বা প্রতিদিনই এই সারপ্রাইজটা পায়। তাই কোনো রকম ওর মুখে আমি মানে এক্সপ্রেশনই দেখলাম না। সে আর কি করা যাবে, লাস্টে এইটুকুনি একটা এক্সপ্রেশন দিল। মনের ভিতরটা বেশ খানিকটা হাসি খুশি নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। বাড়িতে রওনা দেওয়ার সময় এই বারবার আমি এই রেলগেটের কাছে এসেই আমার দাঁড়িয়ে পড়তে হয় এই ট্রেনের জন্য। কখনো কখনো ১০-১৫ মিনিট এখানেই কাটাতে পড়ে গেছে। তারপর বাড়ি এসে অল্প করে একটু মানে একটু ফল খেয়ে নিয়েছিলাম। আর ফ্রেশ হয়ে লেগে গেছিলাম পায়েসের জন্য যন্ত্র করতে। পায়েসটা করছি কেন বলো তো, ওই কিছুদিন মানে আমার ভাইয়ের জন্মদিন ছিল। তাই সেই পায়েসটা তো করতে হবে। ও আমার কাছে একটু পায়েস খাওয়ার আবদার করেছে। তাই ভাবলাম চলো আজকে একটু নিজের হাতে সুন্দর করে পায়েসটা করি। সকালবেলা ওই কাজু টাজুগুলো ভিজিয়ে দিয়েছিলাম, সেইগুলোই এখন দিয়ে দিচ্ছি। আর এই দুধের সঙ্গে কাজুটাকে কিন্তু সিদ্ধ করে নিলে খুব সুন্দর একটা স্মেলও দেয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে ওই চালটাকে এবার ধুয়ে নেবো। ওই গোবিন্দভোগ চাল দিয়েই করবো। পুজোর সময় কিছুটা চাল নিয়ে এসেছিলাম, সেখান থেকেই কিছুটা চাল বেঁচে গিয়েছিলো। সেখান থেকেই অল্প করে চাল নিয়ে এখন সেটাকে ধুয়ে এই দুধটার ভিতরে দিয়ে দেবো। বেশি জল দিইনি, পুরোটাই চেষ্টা করছি দুধের মধ্যে দেওয়া। আর খাঁটি দুধ তো পাওয়া যাবে না, ওই যা প্যাকেটে যেটুকুনি দুধ সেইটুকুনি দুধের মধ্যে দিয়ে করা। এই পুরো সম্পূর্ণ এই দুধের মধ্যেই হবে পায়েসটা। আর এইদিকে সন্ধেবেলা আমার ছেলের কাণ্ড করছিস? আপেল খাচ্ছিস কেন? ঠাকুর ঘরে কিছু দরকার নেই তোর জ্বালায়। আর নেই, ওইটুকুনি খাও, আবার পুজো হলে খাবে। এ তুই এইখানে ফেলে দিলি এটা? হ্যাঁ, এই দূর চলে আয়, চলে আয়। ওই দুপুরে আমি ক্যানিং গিয়েছিলাম বলে ছেলেটা ঘুমোয়নি, সকাল সকালই ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে রেডি সেডি হয়ে বর্মশাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে নিয়েছিলাম আবার, কারণ ওই একটু ফল মিষ্টি সেগুলো তো কিনতে হবে, আর ধূপ প্রদীপ সেগুলো তো নিতে হবে, সেইগুলোর জন্যই টাকা নিচ্ছিলাম। আর ওর অবস্থাটা দেখো, টাকা চাইলে ওর মুখের অবস্থা ঠিক এমনই হয়ে যায়। সে যাই হোক, সব কিছু নিয়ে এবার মায়ের দর্শন করতে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের এখানে এই মা হচ্ছে প্রচণ্ড জাগ্রত, আর অনেক, আর প্রায় ১০-১২ বছরের ওপরে হয়ে গেছে ওনাকে এই একই কাঠামোয় পুজো করা হয়। এই সমস্ত ফুলের মালা টালা সব কিছুই ঠাকুরমশাইকে দেওয়ার পর উনি সেগুলোকে সুন্দরভাবে পরিয়ে নিচ্ছিলেন আর পুজোও দিয়ে নিচ্ছিলেন। দেখো, নিজের হাতে আনা ফুলগুলো যখন মানে মায়ের মাথায় পরিয়ে দেওয়া হচ্ছিল এই মুকুটটা, আমার যে এত পছন্দ হয়েছিল। আর ওখানে সবাই বলছিল মায়ের মুকুটটা খুব সুন্দর হয়েছে।
মাথাতে এই মুকুটটা পরে যেন আরও সুন্দর লাগছিল, মানে মায়ের মুখটা যেন কি হাসি খুশি লাগছিল, মা খুবই খুশি হয়েছেন। আর এদিকে যে মালাগুলো নিয়ে এসেছিলাম একে একে আমার বাবা, বড়মশাই সবাই একে একে মাকে ফুলের মালা পরিয়ে নিচ্ছিল। আর এদিকে ছিল মায়ের আর একটা মূর্তি, মানে এটা হচ্ছে আদি মূর্তি যাকে বলে, অনেক পুরনো। সেই মূর্তিতে আমাকে বললো, তুমি এই মূর্তিতে জবা ফুলের মালাটা দিয়ে দাও। আমি সেখানে জবা ফুলের মালাটা দিয়ে, আর কৌশিকী অমাবস্যা বলে কথা, এই দিন তো অবশ্যই তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে, তাই সেই প্রদীপের ব্যবস্থা করছিলাম। আর এদিকে দেখুন বাইরে প্রচুর মানুষ হোমযজ্ঞতে ব্যস্ত। এই দাদা হচ্ছে এই মন্দিরের পূজারী, ওনার মন্দির এটা বলতে পারেন। মন্দিরের নাম হচ্ছে সমীরদার মন্দির। এই সমীরদাই অনেক ছোট বয়স থেকেই মাকে পেয়েছেন স্বপ্নে, আর সেখান থেকেই এই মায়ের পুজো দাদা এই মন্দিরে করে থাকেন। দাদাকে আমরা সবাই খুব মানি। দাদাকে দেখুন, এই দাদা হচ্ছে এই মন্দিরের পূজারী। সমস্ত কাজবাজ সেরে এখন আমি মাকে ওই যে তিলের প্রদীপটা জ্বালিয়েছিলাম, তেলের সেই প্রদীপ দিয়ে একটু মাকে আরতি করে নিচ্ছিলাম। তারপরেই শুরু হবে মেন পুজো। এই যে দেখুন এখানে কিন্তু শুরু হয়ে, আমরা যখন ওই এসেছিলাম অনেক লোক ফাঁকা ছিল। যত রাত হচ্ছিল তত লোকের ভিড় বাড়ছিল, কারণ মায়ের পুজো রাত করেই হয়, বেশি রাত করেই একটু মায়ের পুজো হয়। আর এদিকে দেখো হোমযজ্ঞের তো বিশাল ব্যবস্থা চলছে। চলুন এবার একটু আপনাদেরকে মন্দিরের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এদিকে সকলে খুব সুন্দরভাবে মায়ের আরতি দেখছে আর নাচ করছিল, মায়ের নাম স্মরণ করছিল। আর আমার বাবাকে দেখো, অসুস্থ মানুষ কেউ বলবে, উনিও এখানে এসে বেশ মনটা ভালো হয়ে গেল। যেখানে আসলে মন ভালো হয়, সেখানে না আসলেও বলুন। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু একবার লিখবেন জয় মা তারা। সবাই ভালো থাকবেন, সুস্থ